নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। প্রথমেই আজকের নিউজ হেডলাইন্স। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গত 14 জানুয়ারি আসানসোলে শ্রমিক মেলার শুভারম্ভের পর মঙ্গলবার প্রদীপ জ্বালিয়ে জলপাইগুড়িতে শ্রমিক মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াই। জিআর এর দাবিতে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গতকাল রৌদ্রের দেখা মিললেও শীতের আমেজ আবারও লক্ষ্য করা গেল জলপাইগুড়িতে। সকাল থেকেই পারদের মাত্রা অনেকটাই কম ছিল। ঠান্ডা হাওয়ার সাথে কুয়াশা বৃষ্টিও দেখা গিয়েছে এই দিন। ঠান্ডাতে কাবু শহরবাসী। গরমের পোশাক পরেও রেহাই পাওয়া যাচ্ছে না এই শীতে। জলপাইগুড়িতে মঙ্গলবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ আধিকারিকের। ঘটনায় শোকের ছায়া। জানা গেছে, পুলিশ কোয়ার্টার থেকে সকালে ওই পুলিশ কর্মী মোটর বাইকে করে পুলিশ লাইন যাওয়ার পথে জলপাইগুড়ির হাকিম পাড়ায় ঘন কুয়াশার কারণে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। এতেই গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পুলিশ আধিকারিকের নাম করুণাকান্ত রায়। তিনি জলপাইগুড়ি জেলা পুলিশের সাব ইন্সপেক্টর, পাশাপাশি পুলিশের মনিটরিং সেলের ওসির দায়িত্বেও ছিলেন। মৃত পুলিশ আধিকারিকের বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। খবর পেয়ে সকাল 8টা নাগাদ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে আসেন মৃত পুলিশ আধিকারিকের পরিবারের সদস্যরা। মেডিকেল কলেজ চত্বরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনাটা তো আমরা সকালে শুনি না, যে ওই খুব সকালে ডিউটি যাওয়া দিকে। হ্যাঁ, তো ডিউটি যা দিয়ে মানে আমার তো হাসপাতালে যা কেবল পৌঁছানো, তো অফিসারগুলো আছে আমরা বলছে সকালে করে ওই যে গিয়েছিল ওই কি সদর হাসপাতালের সামনে উঠে একটা কুকুর বলেছিল, ওই কুকুরটা বাঁচা বাজায়া গাড়ি নিয়ে ও অন্য পলদ বলে বাড়ি দিয়ে। আমার তো এই শুনি না, তেলা তো দেখে আসি না। কোন থানায় চাকরি করতো? কোন থানা? জলপাইগুড়ি ডিএমও বিষয় বলে রয়েছে। জলপাইগুড়িতে ডিউটি করতো। হ্যাঁ। কি নাম আছে ওনার? নাম করুণা রায়। করুণা রায়। ওনার পরিবারে কে কে আছে? আছে, 2টা মেয়ে আছে, বউ আছে। 2টা মেয়ে, বউ। এই কোয়ার্টার যাওয়ার মোটামুটি 15-16 দিন হইল। আগে তো এইটাই ছিল না, আগে এখানে ছিল। হ্যাঁ, তারপর কোয়ার্টার গেল। কোয়ার্টারে যা তো বাস এখান থেকে আপ ডাউন। বউ তো এগিয়ে আরো চাকরি করে না, এই অঙ্গনওয়াড়ি। আজকে সকালে ডিউটি যাওয়ার সময় এরকম ঘটনা? হ্যাঁ, কি আজ প্রোগ্রাম ছিল নাকি তাদের খুব সকালে বলে যাওয়া লাগে, ওই জন্য খুব সকালে গিয়ে হঠাৎ এরকম ঘটনা। হ্যাঁ, হঠাৎ। এই জায়গাটার নাম? কোথায়গঞ্জ। আপনার নাম? ওর নাম চন্দ্র রায়। এলাকাবাসী? হ্যাঁ। মঙ্গলবার সকাল থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি নেতৃত্ব। গঙ্গাসাগর মেলায় পুণ্য স্নান করতে আসা উত্তরপ্রদেশের 3 সন্ন্যাসীর ওপর পুরুলিয়ায় বর্বরচিত আক্রমণ এবং হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি টাউন মণ্ডল 1 এবং 2 এর কর্মী সহ জেলা বিজেপি নেতৃত্ব। এদিন 3 ঘন্টার বিক্ষোভ কর্মসূচির কথা থাকলেও এক পুলিশ কর্মীর দুর্ঘটনায় মৃত্যুর কারণে সেটি 30 মিনিট ধরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে করা হয়। এদিন এই অবস্থান বিক্ষোভে বিজেপি নেতৃত্ব জানায়, পশ্চিমবঙ্গ সরকার হিন্দু বিরোধিতায় মানুষকে ভুল বুঝিয়ে সাধু সন্ন্যাসীদের সাথে হিন্দু ধর্মের ওপর প্রতিঘাত হানছে। তারা রাম মন্দির নিয়েও কুৎসা রটাচ্ছে। এই রাম মন্দির মানুষের টাকায় গড়ে উঠছে এবং এই মন্দির স্থাপিত হলে সারা ভারতে হিন্দু ধর্মের অভ্যুত্থান হবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শ্যামপ্রসাদ, বুবাই কর, মনোজ কুমার শাহ সহ অন্যান্য নেতৃত্ব। আজকে পুরুলিয়ায় আপনারা জানেন যে পুরুলিয়ায় সনাতনী সাধুদের উপরে দিদির দুধেল গরুরা আক্রমণ করেছে এবং খুব বাজেভাবে মারধর করেছে। তারই প্রতিবাদে আজকে আমরা জলপাইগুড়ি ভারতীয় জনতা পার্টি জলপাইগুড়ি টাউন মণ্ডল 1 ও 2 এর পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। আজকে
প্রতিবাদ আমরা অবস্থান বিক্ষোভে বসছি আজকে। আমরা আজকে 2 ঘন্টা বসবো। পশ্চিমবঙ্গ জুড়ে যে সনাতনীদের উপরে অত্যাচার, বিজেপি আরএসএস কর্মীদের উপরে হামলা, বিজেপি বড় নেতাদের গাড়ি ভাঙচুর, এবং বিশেষ করে যে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ যে পুরুলিয়ায় সাধুদের উপরে, যে সন্ন্যাসীদের উপরে যে হামলা করা হয়েছে, সনাতনীদের উপরে যে আক্রমণ করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমরা 2 ঘন্টা এখানে বসবো। আজকে আমরা অবস্থান বিক্ষোভ করবো। আপনার নাম আর পরিচয়? আমার নাম মনোজ কুমার শাহ, জলপাইগুড়ি টাউন মণ্ডল 1-এর সভাপতি। জলপাইগুড়ি কদমতলা মোড়ে অবস্থান কর্মসূচি ও সভা অনুষ্ঠিত হলো বাম ঐক্যের ডাকে। সাম্প্রদায়িক সম্প্রীতির সংগ্রাম বিকশিত করতে, ধর্মীয় মেরুকরণের রাজনীতি বন্ধ করতে বৃহত্তর ও বাম ঐক্যের ডাকে কদমতলা মোড়ে অবস্থান কর্মসূচি ও সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিপিআইএম এর বর্ষিয়ান নেতৃত্ব রতন রায়। বক্তব্য রাখেন আরএসপি দলের পক্ষে সন্তোষ সরকার, ফরওয়ার্ড ব্লক দলের রাজ্য সভাপতি গোবিন্দ রায়, সিপিআইএম এর পক্ষে জেলা নেতা বিপুল সান্যাল, সিপিআইএম এল বর্ষিয়ান নেতৃত্ব প্রদীপ গোস্বামী, বৃহত্তর বাম ঐক্যের আহ্বায়ক সলিল আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতবর্ষের ঐতিহ্য, সংবিধান বর্ণিত বৈচিত্র্যের মধ্যে ঐক্য সংস্কৃতিকে ভাঙতে চাইছে আরএসএস বিজেপি, যাদের পূর্বপুরুষেরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশের পদলেলন করে ভারতবর্ষকে ভাগ করেছিল। হিন্দু মুসলমানের মেলবন্ধনে যে ভারতবর্ষের সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বিনষ্ট করতে চাইছে বর্তমান কেন্দ্রের শাসক দল। বিজেপি একদিকে যেমন গোটা 10 বছরে ভারতবর্ষের লাভজনক রাষ্ট্র সংস্থা সহ সবকিছুকেই বেসরকারি হাতে তুলে দিতে মরিয়া, সেই সময় রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে বাড়ি বাড়ি চলছে প্রচার। হিন্দুত্বের ত্রাস খেলে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আটকাতে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। আর এই ঐক্যবদ্ধ লড়াইয়ে সকলকে সামিল হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। কিসের উপরে এই কর্মসূচি ছিল, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য মানুষের কাছে আবেদন নিয়ে সারা দেশ জুড়ে কর্মসূচি চলছে। জলপাইগুড়ি জেলা জুড়ে আমরা বামেরা, বামপন্থী সমস্ত শক্তি একসাথে হয়ে বামফ্রন্ট বহির্ভূত আরও যারা রয়েছেন, যেমন সিপিআইএম এর লিবারেশন, সব একসাথে হয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবার আবেদন মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আমরা জেলা শহরে কেন্দ্রীয় কর্মসূচি করলাম। আমরা আমাদের জেলা জুড়ে বিভিন্ন ব্লকে এই ধরনের কর্মসূচিতে আমরা সামিল হচ্ছি, সংগঠিত করছি মানুষকে, যাতে ভারতবর্ষের ঐক্য সম্প্রীতি রক্ষা করা যায়। জলপাইগুড়িতে এই প্রথম 22 ফিটের রামের মূর্তি গড়ার কাজ চলছে 5 নম্বর ঘুমটি সংলগ্ন বামনপাড়াতে। জলপাইগুড়িতে এই প্রথম 22 ফিটের বিশাল আকৃতির রামের মূর্তি গড়ার কাজ শুরু হয়েছে, আর এখন সেই মূর্তি তৈরি করার কাজে ব্যস্ত শিল্পীরা। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে, আর সেই সাথে জলপাইগুড়ির 5 নম্বর ঘুমটি সংলগ্ন বামনপাড়াতে বিশাল আকৃতির রামের মূর্তি তৈরি হচ্ছে। আগামী 22 থেকে 25 তারিখ পর্যন্ত বামনপাড়াতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাই এখন সেই বিশাল আকৃতির রামের মূর্তি তৈরিতে ব্যস্ত শিল্পীরা। অনেকটাই কাজ এগিয়েছে, আর 2-3 দিনের মধ্যে এই পুরো কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। অযোধ্যায় তৈরি হবে 22 তারিখ। আপনারা এখানে কি তৈরি করছেন মূলত? কোথায়? এখানে শ্রীরামচন্দ্রের মূর্তি তৈরি হচ্ছে। এখানে আগামী 22, 23, 24 3 দিন ব্যাপী একটা অনুষ্ঠান হবে। সব রকম মানুষ এখানে সমাবেশ হবে এবং এটা পূজা একটা বৃহৎ আকারেই হবে। এখানে কি বার্তা দিবেন এই রাম মন্দির তৈরি করে? রাম মন্দিরে বার্তার কিছু না, এটা ধার্মিক একটা ব্যাপার। যেহেতু 22 তারিখে অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে শ্রীরামচন্দ্রের, সেই অনুকরণেই বলতে পারেন যে এখানে একটা পূজার আয়োজন করা হয়েছে। সেটা জলপাইগুড়িবাসীর জন্য একটা ভালো জায়গা। এবার ধর্ম করতে পারবে, আসতে পারবে, একটা ভালো উৎসবের মতো হতে পারে। 3 দিন পর কি এটা নষ্ট করে দেওয়া হবে আবার গুলিয়ে বা কিছু বললেন? 3 দিন ব্যাপী পরে তো নষ্ট তো করতেই হবে, কেননা এটা তো ক্ষণস্থায়ী ব্যাপার। এটা চিরস্থায়ীর মতো করলে তো আমাদের অন্যরকম ব্যবস্থায় করতে হতো। যেহেতু এটা ওই রকম ব্যবস্থা না, মাটি দিয়েই তৈরি হচ্ছে, এটাকে আমাদেরকে ডিস্টার্ব করতে হবে। আচ্ছা, এই যে আপনারা যে এটা তৈরি করছেন,
কত টাকা খরচ হয়েছে, কারা করছে? এটা লাখখানেক টাকার মতন এই মূর্তির জন্য হচ্ছে। আর আপনার বাদবাকি যে আনুষঙ্গিক খরচগুলো আছে, খাওয়া দাওয়া, ডেকোরেশন, মাইক, প্যান্ডেল বা মানুষের আতিথেয়তা যাই হোক না কেন, পুরোহিত, প্রিস্ট যারা আছেন, প্রিস্টেরও ব্যাপার আছে, আপনার 5-6 জন 7 জন থাকবে, আরও অন্যান্য লোকেরা আসবে। তো এই সব মিলায় আপনার 6-7 লাখ টাকা বলতেই পারেন। আপনারা কারা যারা করছেন এটা? আর এখানে হচ্ছে মেন উদ্যোক্তা এখানে মানুষ মুস্তাফি আছে, RSS এরই একজন, আর বিজেপির এক সদস্য, এবং ওর একটা পোস্ট আছে লেবার ইউনিয়নের মেইন আর কি। তো আমি যতটুকু জানি আর কি, তো ওই এখানে মেন প্রতিষ্ঠা করছে এটা, এবং ওর উদ্যোগেই বিশেষ করে হচ্ছে। এটা কোন জায়গা? এটা বাউনপাড়া 5 নম্বর ঘটি, আপনার 2 নম্বর ওয়ার্ড। আমার নাম সমীরণ চক্রবর্তী। এটা রাম তৈরি হচ্ছে, এর উদ্বোধন 22 তারিখ হবে। এটা কি স্থায়ী থাকবে? স্থায়ী থাকবে না, 3 দিনের অনুষ্ঠান হবে, 22, 23, 24। তারপর এটা আস্তে জল দিয়ে গলায় দেওয়া হবে। মানে এটা মূলত কিভাবে কয়দিন থেকে তৈরি করছেন, কত ফিট? এটা আজ 22 ফিট তৈরি হচ্ছে। এটা মোটামুটি আজকে নিয়ে 12-13 দিন হয়ে গেল। আমরা 4-5 জন মিলে করছি, দিন রাত এক করে। কবে নাগাদ পুরো হবে? 22 তারিখ। কি এটা মূলত উদ্দেশ্য কি আছে? এই যে আপনারা তৈরি করছে, আপনারা কিসের কাজ করেন মূলত? আমরা এই প্রতিমারই কাজ করি, আমরা তৈরি করছি এটাই। এর আগে করেছেন এই ধরনের কাজ? এত বড় করিনি, কিন্তু ছোট করছি। এটা সবচেয়ে বড়। কদিন দিয়ে করছেন? 10-12 দিন হয়ে গেল এই কাজটা করছি। এটা কবি সম্মানে সম্মানিত করা হলো লেখক বিকাশ সরকারকে। উত্তর 24 পরগনার হাবড়া গাজীপুর ঘোজা শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির তরফে বিশেষ কবি সাহিত্যিক সম্মান দেওয়া হলো জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম প্রসন্ননগর পাড়ার লেখক বিকাশ সরকারকে। স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস উপলক্ষে 3 দিনব্যাপী নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষের দিন 14 জানুয়ারি লেখককে এই সম্মাননা প্রদান করা হয়। বিকাশ সরকার জানান, শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে দেওয়া সম্মান পেয়ে তিনি ভীষণ গর্ববোধ করছেন। তিনি আরও জানান, এই সম্মান জলপাইগুড়িবাসী সহ পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের, কারণ সকলের আশীর্বাদ না থাকলে হয়তো এই সম্মান তার পক্ষে পাওয়া সম্ভব হতো না। আমি জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত গ্রামের একজন মানুষ। আমি ওখান থেকে আজ কলকাতা ঘোজা শ্রীরামকৃষ্ণ মিশনে এসেছি। আমি এখানে ওনাদের তরফ থেকে আমাকে বিশেষ কবি সাহিত্যিক সম্মান ওনারা দিলেন। সত্যিই আমি গর্বিত, অভিভূত এই কারণেই যে ওনাদের এই সম্মান আমার নয়, প্রত্যেকটি মানুষের, আমার এলাকাবাসী তথা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের এই সম্মান। সত্যি আমি আজ গর্বিত, আপ্লুত, অভিভূত। আমি প্রত্যন্ত গ্রামের ছেলেকে ওনারা যে সম্মান আজ প্রদান করলেন, এই সম্মান সত্যি আমার কাছে অনেক মূল্যবান। আমি ধন্যবাদ জানাবো ঘোজা শ্রীরামকৃষ্ণের মিশনের প্রত্যেকটি কর্মকর্তা এবং যারা রয়েছেন, স্বামীজি ছিলেন, এবং যারা আমাকে আজ এখানে এসে যে সম্মান দিলেন। শ্রীরামকৃষ্ণ রায় উনি একজন চক্ষু বিশেষজ্ঞ। উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় উনি মূলত স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন। ওনার এই অক্লান্ত পরিশ্রম এবং মানুষের পাশে বা দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, এটা সত্যি আমি গর্বিত হয়ে যাই এবং অভিভূত হয়ে যাই। কারণ ওনার মতো মানুষ এই কলকাতা থেকে গিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যে চিকিৎসা পরিষেবা উনি দিয়ে যাচ্ছেন, সত্যি আমাদের গ্রামের মানুষ কিন্তু আমরা ধন্য মনে করি এই পরিষেবা। আজ ধন্যবাদ জানাচ্ছি এই রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটি কর্মকর্তাকে, কারণ ওনারা আমাদের ডেকে এনে সাহিত্য সম্মান বিভিন্নভাবে যে যত্ন বা যে ভালোবাসা দিলেন, সত্যিই ভালোবাসা আমাদের হৃদয়ের কোণে কোণে গাঁথা হয়ে রয়েছে। দর্শক, আমরা আপনাদের সকলকে ভালোবাসা এবং সকলে অনেক অনেক অভিনন্দন জানাই। নমস্কার। পৌষ পার্বণ উৎসবকে সামনে রেখে পিঠে পুলি তৈরি করে যথেষ্টই সাড়া ফেলেছেন জলপাইগুড়ি 19 নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। জলপাইগুড়ি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল লোপামুদ্রা অধিকারীর উদ্যোগে তার বাড়িতেই পিঠে পুলি তৈরির প্রয়াস গ্রহণ করেছেন মহিলারা। ওয়ার্ডের প্রায় 30টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই কাজে নিয়োজিত হয়েছেন। বিভিন্ন ধরনের পিঠে পুলির চাহিদা সাধারণ মানুষের মধ্যে যথেষ্টই রয়েছে। বাড়ি থেকে কিনে নিয়ে যাওয়ার পাশাপাশি অনলাইনেও ক্রেতারা অর্ডার করছেন বলে জানালেন কাউন্সিলর লোপামুদ্রা অধিকারী। তিনি জানান, মহিলাদের স্বনির্ভর হতে এমন স্বনির্ভর গোষ্ঠীর গঠন। পিঠে পুলি তৈরি করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আর্থিক দিক দিয়েও কিছুটা লাভবান হচ্ছেন।
এক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা ঝর্ণা সেন জানালেন, এমন কাজ করতে পেরে তাদেরও খুব ভালো লাগছে। বিভিন্ন দোকানে ক্রেতাদের বাড়িতে পৌঁছানো ছাড়াও অনলাইনে অর্ডার হচ্ছে। মানুষের মধ্যে পিঠের চাহিদা রয়েছে যথেষ্টই। অনেকেই সময়ের অভাবে বাড়িতে পিঠে তৈরি করতে পারেন না, কিন্তু এমনভাবে তাদের কাছ থেকে পিঠে ক্রয় করাতে আর্থিকভাবে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনেকটাই সচ্ছল হচ্ছেন বলে জানান তিনি। আপনার নাম? ঝর্ণা সেন। মানে আপনারা কি করছেন? আমরা হচ্ছে এই যে সব আমাদের যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আছে, আমরা সবাই মিলে এই পৌষ পার্বণের আর কি পিঠা মানে বানিয়ে মানে সেল করছি আর কি, বাড়িতে বাড়িতে অনলাইনে করছি। আর কিছু কিছু দোকান আছে আমাদের টাউনের মধ্যে, কিছু কিছু দোকান আছে, দোকানেও আমরা দিচ্ছি। তো বলছি যে এগুলা তো এখন মানে দেখাই যায় না, অনেকে হয়তো করেও না। তার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েই আর কি আমরা এইসবগুলো করছি। কারণ এখন তো কেউ এগুলো খেতে চায় না, মানে বানাতে চায় না, খেতে ইচ্ছে করলেও বানাতে চায় না। তো আমরা সব এই বানাচ্ছি, সব মহিলারা মিলে বানাচ্ছি, আমাদের একটু উপার্জনও হচ্ছে আর কি একটু, আর আমরা শিখছিও অনেক কিছু। কি কি বানানো হচ্ছে এখানে? ক্ষীরের পাটিসাপটা, নারকেলের পাটিসাপটা, মুগ পুলি, তারপর হচ্ছে দুধ পুলি আছে, গোকুল পিঠা আছে, কদম পুলি আছে, রসবড়া আছে। কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো সাথে সবাই ফোন করে করে অর্ডার দিচ্ছে, নিয়ে যাচ্ছে, বা এখান থেকে এসে নিয়ে যাচ্ছে সবাই। উদ্যোগ তো আমার অবশ্যই, কিন্তু আমরা সত্যি কথা বলতে যে স্বনির্ভর গোষ্ঠীগুলো আজকে 19 নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে, তা প্রথমেই আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ ওনার অনুপ্রেরণায় আজকে অনুপ্রাণিত হয়ে আজকে এত গ্রুপ, মানে ওনার যে একটা উৎসাহ প্রদান প্রথমে করেছিলেন যে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে, মহিলাদেরকে আমাদের স্বনির্ভর করতে হবে, তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমার ওয়ার্ডে প্রচুর স্বনির্ভর গোষ্ঠী মানে গঠিত হয়েছে এবং তারা মানে অনেক ধরনের কাজ করছে। বিশেষ করে এই শীতকালের যে পিঠে পুলির একটা উৎসব হয়, সেটা বেশ এরা সুন্দরভাবে উপভোগ করছে এবং তাদের একটা উপার্জনেরও একটা পথ তৈরি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা কি, ওয়ার্ডে তো অত বড় জায়গা নেই, তাহলে অনেক মহিলা একসাথে করে মানে আরো বড় করে মানে এই সমস্ত জিনিস করা যায়, পিঠে পুলি আরো অনেক ধরনের মানে উপার্জনের জন্য আরো যা যা করতে হয় করা যায়। কিন্তু যাই হোক, ওদের কোথাও জায়গা হচ্ছে না দেখেই জাস্ট আমার গ্যারেজটা একটু দেওয়া, ছোট্ট গ্যারেজ আমার, এটাতে যতটুকুন মহিলারা আটে তা ওরা ইসে করে অল্টারনেট করে করছে আর কি। সব গ্রুপকে একবারে তো আনা যাচ্ছে না, তাই অল্টারনেট করে ওরা করছে। প্রচুর মহিলা কাজ করছে, প্রায় 20-25 জন মহিলা মিলে করছে আর কি। চাহিদা কিরকম রয়েছে আপনার? চাহিদা এদের প্রচুর আছে, এরা প্রচুর অর্ডার পাচ্ছে, হোম ডেলিভারি করছে বাড়ি বাড়ি, তারপরে দোকানেরও কিছু অর্ডার আছে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। শুরু হলো জলপাইগুড়িতে শ্রমিক মেলা। প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক।
মঙ্গলবার শিবাজি রোড স্থিত ITPA সংলগ্ন প্রাঙ্গণে দুদিন ব্যাপী এই মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক। উপস্থিত ছিলেন রাজ্য শ্রম দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সহকারী সভাধিপতি সীমা চৌধুরী, অতিরিক্ত জেলা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য, মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী প্রমুখ। দুদিন ব্যাপী চলা এই মেলায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর সহ ডুয়ার্সের স্বেচ্ছাসেবী সংগঠনের তৈরি হাতের কাজের সামগ্রীর প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র যেমন রয়েছে, তেমনি অসংগঠিত শ্রমিকদের আইনি সহায়তা প্রদান করার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য রয়েছে জেলা আইনি সহায়তা কেন্দ্র। এছাড়াও সামাজিক সুরক্ষা সহ পরিযায়ী শ্রমিকদের তথ্য নথিভুক্ত করার সুবিধা রয়েছে দুদিন ব্যাপী চলা এই শ্রমিক মেলায়। মেলার উদ্বোধন করে মন্ত্রী বুলুচিক বড়াইক জানান, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষার যে প্রকল্প রয়েছে সেইগুলোর সুবিধে শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই দুদিন ব্যাপী এই মেলার আয়োজন। জেলা ডেপুটি লেবার কমিশনার শুভাগত গুপ্ত জানান, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষার সুবিধাগুলোকে অসংগঠিত শ্রমিকদের মধ্যে পৌঁছে দিতেই এই মেলার আয়োজন। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গত 14 জানুয়ারি আসানসোলে এই মেলার শুভারম্ভ হয়। রাজ্যের সমস্ত জেলাতেই এই মেলা অনুষ্ঠিত হবে। আজকে শ্রমিক মেলার অনুষ্ঠান মঞ্চ থেকে 28 জন উপভোক্তাকে অনুদানের চেক প্রদান করা হয়। শ্রমিক মেলা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রত্যেক জেলাতেই অনুষ্ঠিত হচ্ছে। গত 14 তারিখে আসানসোলে শ্রমিক মেলার মাধ্যমে উদ্বোধন হয়েছে। তারপর ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত জেলাতেই এটা অনুষ্ঠিত হবে। 14 তারিখে শুরু হয়েছে এবং এটা শেষ হবে দার্জিলিং জেলায়। 29 তারিখে আমাদের শ্রমিক মেলা আছে, ওইখানে গিয়ে শেষ হবে। শ্রমিক মেলার মূল উদ্দেশ্য হচ্ছে অসংগঠিত শ্রমিক যারা আছেন, সেই বিশাল কর্মশক্তি যাদের সে অর্থে সেই রকম কোনো সামাজিক সুরক্ষার ব্যবস্থা নেই, তাদেরকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আনা। এই জেলায় আপনারা যেমন আজকে দেখতে পেলেন শ্রমিক মেলার উদ্বোধন হলো এবং আমরা প্রায় 28 জন শ্রমিককে বিভিন্ন রকম সাহায্য দিলাম, যার পরিমাণ প্রায় 19 লক্ষ টাকা বা তার একটু বেশি। এবং এই শ্রমিকরা এনারা অসংগঠিত শ্রমিক হিসেবে নথিভুক্ত হয়েছিলেন এবং নথিভুক্ত হওয়ার পর বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যে সুবিধাগুলি আছে, অর্থাৎ স্বাভাবিক মৃত্যু হলে 50,000 টাকা, অ্যাক্সিডেন্টাল ডেথ হলে 2 লাখ টাকা এবং ডিসেবিলিটি হলে 2 লাখ টাকা পর্যন্ত যে বেনিফিটগুলো সেগুলোই আজকে দেওয়া হলো। আমার নাম শুভাগত গুপ্ত, আমি ডেপুটি লেবার কমিশনের জলপাইগুড়ি। যেরকম শ্রমিক মেলা যেটা আজকে উদ্বোধন হয়েছে, তো এইখানে যেরকম এই মেলাতে যেরকম সামাজিক সুরক্ষা যোজনা যেটা প্রকল্প আছে, এর আগে যারা বেনিফিশিয়ারি তাদেরকে 20 টাকা করে দিতে হতো, সরকার 20 টাকা করে 24 টাকা জমা করতে হবে। কিন্তু এখন সবটাই ফ্রি করে দিয়েছে যাতে সবাই মানে এর সুযোগ নিতে পারে। তার জন্য আজকে টোটালি সব কিছু ফ্রি করে দিয়েছে সামাজিক সুরক্ষা যোজনা। তো আজকে আপনারা নিশ্চয়ই দেখছেন যারা মারা গেছে তাদেরকে আজকে 50,000 করে টাকা দেওয়া হয়েছে। অ্যাক্সিডেন্ট হলে তাদের একটা আলাদা টাকা আছে। এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা যে আজকে আমাদের শ্রমিকদের স্বার্থে আজকে এই সুযোগ আমাদেরকে করে দিয়েছে। তো সুতরাং যাতে মানুষরা যাতে এই যে সুযোগটা যাতে কাজে লাগে, সমস্ত মানুষ যাতে এই স্কিমের আওতা আসতে পারে, তার জন্য আজকে আমরা এই মেলাতে আমরা সবাইকে অনুরোধ করছি, বলছি যাতে সরকার আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় আজকে এরকম মেলা 14 তারিখ থেকে নিয়ে 31 তারিখ অবধি সমস্ত জেলাব্যাপী সেই শ্রমিক মেলা হবে। তো এইখানে আজকে আর কালকে 2 দিন ব্যাপী এখানে মেলা হবে। নিশ্চয়ই আশা করা যায় যে শ্রমিকরা যেই প্রকল্প যে সুযোগ আজকে করে দেয় সেই জিআর এর দাবিতে ঘেরাও মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের বিডিও অফিস। গ্রাম পঞ্চায়েতের লিখিত ঘোষণা সত্ত্বেও বিডিও অফিসে জিআর না পাওয়ায়
ক্রান্তি বিডিও অফিসে বিক্ষোভ দেখান প্রবীণরা। অবশেষে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনে ক্রান্তি পুলিশ। বিডিও অফিসের কর্মীরা জানান, প্রতিবন্ধী যক্ষ্মা, এইচআইভি ও ক্যান্সার রোগীদের জিআর দেওয়া হবে, বাকিদের এখন দেওয়া হবে না। তা শুনেই মঙ্গলবার গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন বিডিও অফিস চত্বরে। বিক্ষোভকারীরা জানান, কয়েক সপ্তাহ ধরে জিআর দেওয়া হচ্ছে গরিব মানুষদের, আর আজকে বলা হচ্ছে জিআর দেওয়া হবে না। এরপর ঘটনাস্থলে আসেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়। তিনি জানান, প্রথম অবস্থায় যারা প্রতিবন্ধী, যক্ষ্মা, এইচআইভি ও ক্যান্সারে আক্রান্ত তারাই জিআর পাবেন, আর যারা দরিদ্র তারা সেই সব এলাকার পঞ্চায়েত প্রতিনিধিদের থেকে নথিপত্র এনে জিআর নিয়ে যাবে পরবর্তী সময়। এইভাবে এতজনকে জিআর দেওয়া সম্ভব নয়। পাশাপাশি এদিন সকলের আবেদন গ্রহণ করা হয়েছে, যাদের আবেদন যোগ্য পরবর্তীতে তাদের দেওয়া হবে। এ ব্যাপারে ক্রান্তি বিডিও রিমিল সরেনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আজ কি হলো এখানে? আমি আজকে নিয়ে 2 সপ্তাহ ধরে আসতেছি। এখানে নিতে আমি ডিউটি করে খাই। 2 সপ্তাহ তো মানে এই সাইনবোর্ডগুলো নতুন ছিল না। আজকে রাতারাতিতেই মানে বুদ্ধি বিবেচনা করে এখন বলছে হ্যান্ডিক্যাপ জমা নেওয়া হবে, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে কিনা। হ্যাঁ, তাহলে কি হ্যান্ডিক্যাপ গুলো কি খালি ভোটার? আমরা ভোটার না, আমরা কি বারবার আসবো? আমরা দিন জমা দেবো, আসবার ঘুরে যাবো, ওই টাকাটা আমাদের কে দিবে? আমরা বলছি যে আমাদের যদি নেয় জমা তাহলে হ্যান্ডিক্যাপ জমা নেওয়া হবে, আর আমাদের যদি জমা না নেয় তাহলে হ্যান্ডিক্যাপ জমা নেওয়া হবে না। তাহলে ভিডিও স্যার এখানে নিজে আসে। কি মনে হয় আমাদের কেন দিবে না? আমাদের তো প্রধান পঞ্চায়েত সমিতির সিল সই করে নিয়ে আসছি। ওই যে ওরা খেলকি দিয়ে চুপে চুপে বলতেছে যে যারা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নিয়ে আসো, তারপর তো আমরা এখানে বললাম যে স্যার এরকম করতেছে, এটা তো চিটিংবাজ হচ্ছে। আমাদের কতদিন ধরে আসতেছি, 2 সপ্তাহ আসছি, তখন এই সাইনবোর্ডটা ছিল না। এখন আজকে এটা নতুন দেখছি, কে তোমাকে এই সাইনবোর্ডটা দিল? আমরা তো ওটা শুনতে চাচ্ছি। আর আমাদের যদি জমা না নাও তাহলে আমরা হ্যান্ডিক্যাপের জমা দিতে দিব না। 5,000 হ্যান্ডিক্যাপ আছে। কি বলছে? আরো একদিন আসছি, কথা বলবো না, সেদিনটা ওই যে বন্ধ ছিল। আচ্ছা, চলে গেলাম। তারপরে এই যে আজকে আবার আসলাম। আজকে কি বললো? ওই যে এইখানে আসতে দিবে। হ্যাঁ, দিলেও বললো কয়জন বলেছে। কোথা থেকে আসছেন? ধানতলা। কষ্ট করে এটা তো আমরা কষ্ট করবো রাখিনি, এটা আমরা কষ্ট করবো রাখিনি। দেখ করছো তাহলে আগে দিত, আগে হ্যান্ডিক্যাপ বন্ধ। ওরা তো আপনারা খাইবেন না, তাহলে আমার ইয়ে দিয়ে দিচ্ছি পঞ্চায়েত সব এইবারে ডাক করুম আমিও। পাইবেন আপনি ওগুলোকে দিছে, এখন আমাদের দিবে না। আরে মাসি এইটাকে ধরেন এইভাবে। কি হয়েছে আজকে? প্রত্যেক মঙ্গলবার করে ক্রান্তি ব্লকের পঞ্চায়েত সমিতির মাধ্যমে যে এখানে যে দুস্থ মানুষ রয়েছে, বিশেষ করে প্রতিবন্ধী এবং ক্যান্সার রোগী বা টিবি রোগী, এই সমস্ত মানুষ এবং হঠাৎ কোনো বিপর্যয় ঘটে গেলে যে ত্রাণটা থাকে, সেই ত্রাণ থেকে 12 কিলো করে চাল মানুষকে দেওয়া হয়। কিন্তু এটা কীভাবে গত মঙ্গলবার এবং আজকের দিনে মঙ্গলবার করে এখানে এটা দেওয়া হয়, তো অনেক সাধারণ মানুষ, বিধবারাও আসছে, গরিব মানুষরাও আসছে। তো আমরা একটা সিস্টেম তৈরি করতে যাচ্ছি যে আগে প্রতিবন্ধী এবং টিবি রোগী এবং যারা ক্যান্সার রোগী, এগুলো যখন শেষ হবে তখন এলাকায় এলাকায় যে জনপ্রতিনিধি আছে তার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করে যে সমস্ত মানুষের প্রাপ্য তাদেরকে আমরা একে একে আস্তে আস্তে প্রদান করব। আজকে তো বিশৃঙ্খলা হলো কেন? অ্যাকচুয়ালি বিশৃঙ্খলা নয়, গ্রাম থেকে সাধারণ মানুষ জানতে পারছে, তারা চলে আসছে যে সরকারি একটা অনুদান পাওয়া যাচ্ছে, সে ব্যাপক হারে মানুষ আসছে।
মানুষ সচেতন হয়েছে, এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এখন সিস্টেম আমাদেরকে অফিসিয়ালিভাবে আমরা সিস্টেমে যাচ্ছি, কিন্তু সেই সিস্টেমে আসতে সাধারণ মানুষকে একটু বোঝাতে হচ্ছে যে একটা সিস্টেমের মাধ্যমে না আসলে একই দিনে 500-700 মানুষকে তো জিয়া দেওয়া সম্ভব নয় কোনো অফিসারের পক্ষে বা কোনো জনপ্রতিনিধির পক্ষে। তাই মানুষদেরকে বোঝানো হচ্ছে যে আপনারা সিস্টেমের মাধ্যমে যদি আপনি উপযুক্ত হন, আপনার জনপ্রতিনিধি যদি আপনাকে আইডেন্টিফাই করে, তাহলে আপনারা অবশ্যই পর্যায়ক্রমে আগামী 1 মাসের মধ্যে আমরা সবাইকে। বন্ধ সোনালী চা বাগান দ্রুত খোলার দাবি জানালেন চা শ্রমিকেরা। দুর্গাপুজোর আগে বোনাস ও বকেয়া বেতন নিয়ে অসন্তোষ চলছিল মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সোনালী চা বাগানে। দুর্গাপুজোর পর থেকে দুবার খুলেছে ও বন্ধ হয়েছে এই সোনালী চা বাগান। বর্তমানে বন্ধ এই চা বাগান, যার ফলে প্রায় 400 চা শ্রমিক আজ কর্মহীন। এই কারণে চা শ্রমিকেরা মঙ্গলবার সকালে চা বাগানের গেটে গেট মিটিং করে আবার চা বাগান খোলার দাবি তোলেন। তিস্তাপাড়ের সোনালীতে শ্রমিক সংখ্যা প্রায় 400 জন, যাদের মধ্যে মহিলা শ্রমিক 286 জন। মোট 426.92 হেক্টর আয়তনের বাগানটিতে শ্রমিকদের মজুরি দেওয়া হচ্ছিল না দীর্ঘদিন ধরে। এরপর 11 ডিসেম্বর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় বাগানটি। এদিন সকাল থেকে সোনালী চা বাগানের গেটে মিটিং করে শ্রমিকেরা। সকলের দাবি দ্রুত বাগানটি স্বাভাবিক হোক। জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার। জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে এই খেলার আয়োজন করা হয়। উদ্বোধন করেন পরিচালন সমিতির সভাপতি তপন ব্যানার্জি ছাড়াও আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন ধরনের ইভেন্ট হয় এই ক্রীড়া প্রতিযোগিতায়। মঙ্গলবার ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। উপস্থিত অতিথিবর্গদের সংবর্ধিত করার পর অনুষ্ঠিত হয় আজকের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। শীতকে উপেক্ষা করে অভিভাবকেরাও এই ক্রীড়া অনুষ্ঠানে ভিড় করেছিলেন জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিটি এর গৌরবময় 90 বছর উদযাপনের প্রাক প্রস্তুতিতে সারাদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবিটি এর গৌরবময় 90 বছর উদযাপনের প্রাক প্রস্তুতিতে জলপাইগুড়ি শহর সংলগ্ন দেবনগর উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এবিটি এর সদর জোনের অন্তর্গত 4টি সার্কেলের মধ্যে সারাদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সকাল 9:30টায় সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সংগঠনের জেলা সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কমরেড বিপ্লব ঝা। প্রথম খেলা সদর দক্ষিণ এবং সদর পূর্ব সার্কেলের মধ্যে শুরু হয়। দ্বিতীয় খেলাটি হয় সদর উত্তর ও সদর পশ্চিম মণ্ডলের মধ্যে। এই দুটি ম্যাচের জয়ী যথাক্রমে সদর দক্ষিণ এবং সদর পশ্চিম মণ্ডলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় সদর পশ্চিম মণ্ডল। 3টি খেলায় ম্যান অব দ্য ম্যাচ যথাক্রমে রূপম দেবনাথ, কিশোর দেবনাথ এবং সুব্রত ভট্টাচার্য। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তথা ব্যাটসম্যান, বোলার এবং ফিল্ডার নির্বাচিত হয় যথাক্রমে চন্দন সরকার, পূর্ণেন্দু রায় ও অনিরুদ্ধ সাহা। এবিটি এর সদর জোনের সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী জানান, 9 ফেব্রুয়ারি সংগঠনের প্রতিষ্ঠা দিবস। এই বছর এই দিন থেকে সমিতির 90 বছর পূর্তি উপলক্ষে মণ্ডল এবং জোন স্তরে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। তারই প্রাক প্রস্তুতিতে আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের যোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার বিচার বিশ্লেষণী ক্ষমতা ও রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণবোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর মানুষের কাছে তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনা নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরের ডিলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। জানুয়ারি মাসের 17, 18 ও 19 তারিখ অর্থাৎ বুধ, বৃহস্পতি এবং শুক্রবার হোটেল ডিলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত
8টা। আগ্রহী মানুষেরা তার সাথে যোগাযোগ করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায় তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। সংবাদে এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। হাতে প্রায় 1 মাস সময় রয়েছে, কিন্তু সরস্বতী প্রতিমার অর্ডার এখনো সেভাবে মেলেনি বলে দাবি জলপাইগুড়ির মৃৎশিল্পীদের একাংশের। উল্লেখ্য, আগামী 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো, তাই প্রতিমা গড়ার কাজে এখন শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে সরস্বতী প্রতিমা তৈরি করতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে বলে দাবি শিল্পীদের। মঙ্গলবার শহরের ওল্ড পুলিশ লাইন এলাকায় একটি কারখানায় মৃৎশিল্পীদের ব্যস্ততা ছিল যথেষ্টই। শিল্পী রতন পাল জানালেন, সরস্বতী প্রতিমা গড়ার কাজ বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে, এখনো পুজোর প্রায় 1 মাস বাকি। প্রতিমার অর্ডার এখনো না হলেও আশা করা যায় অল্প দিনের মধ্যেই অর্ডার সম্পন্ন হবে। মাটি, কাঠ সহ প্রতিমা গড়ার বিভিন্ন সরঞ্জামের দাম আগের তুলনায় যথেষ্টই বৃদ্ধি পেয়েছে। ঠান্ডা ও কুয়াশার কারণে মাঝে মধ্যে কাজ করতেও বেশ সমস্যা হচ্ছে বলে জানান এই মৃৎশিল্পী। পুজো তো সামনে, কবে রয়েছে? হ্যাঁ, পূজা সরস্বতী পূজার প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগের থেকেই। মোটামুটি আমাদের রেডিও হয়ে আসছে, আর অর্ডারপত্র এখনও আসেনি। সামনে 14 তারিখে পূজা, ফেব্রুয়ারি 14। এখন মাঝখানে আগের থেকে অর্ডার হয়, কিন্তু এখনও অর্ডারপত্র আসেনি। সময় তো কিছুটা আছে। হ্যাঁ, সময় কিছুটা হাতে আছে এখনও, কারণ স্কুলগুলো তো ওটা মিটিং ফিটিংয়ের একটা ব্যাপার থাকে। সেটা আমাদের ধারণা ওই 20 তারিখের পর হয়তো স্কুলগুলো আসবে। সার্বিকভাবে কি মনে হয় দাম? দাম তো অনেক বেশি হয়ে গেছে, মাটি কাঠ এগুলা তো ম্যাক্সিমাম দাম। সেটা এখন মূল্য কি হবে এখনো বুঝতে পারছি না, যদিও খরচা তো অনেক বেশি। হ্যাঁ, খরচা অনেক বেশি। এখন স্কুলগুলো আসবে তখনই বোঝা যাবে।
কি মূল্য পাচ্ছি। এই মুহূর্তে কতগুলো কাজে হাত দেওয়া হয়েছে? এই মুহূর্তে আমাদের বড় স্কুলের জন্য গোটা 20-25 আরম্ভ করা হয়ে গেছে, প্রায় রেডির পথে। তো আশা করা যায় কি যে বাজার জমবে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলা যায়? হইতে লাগে, কেননা বাজারে সব কিছু যখন দাম বেড়ে গেছে সেই হিসাবে তো বৃদ্ধি হইতেই লাগে। সেটা যেইখানেই যাক মূল্যটা একই রকম ধরনেরই আসবে। হ্যাঁ, কাজের উপরে তো কিছুটা মূল্য নির্ধারণ করে, সেটা ভালো ভালো জায়গায় গেলে তো ভালো পয়সা দিতেই হবে। মাঝে মধ্যে কুয়াশা হচ্ছে, তারপরে হ্যাঁ, ঠান্ডাটা তো খুবই বেশি, ঠান্ডাটা খুবই বেশি। আমাদের কাজটা প্রথম দিকে যা আগাই ছিল, মাঝখানে একটু ঢিলা হয়ে গেছে, কেননা আমি বেশি ঠান্ডা। আবার হয়তো ঠান্ডা কাটিয়ে যাবে, তখন হয়তো মানে এই যে রোদ কুয়াশার জন্য মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছে কি? হ্যাঁ, সমস্যা হচ্ছে তো, ঠান্ডাটা বেশি, কিন্তু কুয়াশায় কাজ করা যায় না, সকালে ঠান্ডা তো কাজ ধরাই যায় না, দেরি করে কাজ করতে হয়, আর রাত্রে কাজ করা খুব কঠিন হয়। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গত 14 জানুয়ারি আসানসোলে শ্রমিক মেলার শুভারম্ভের পর মঙ্গলবার প্রদীপ জ্বালিয়ে জলপাইগুড়িতে শ্রমিক মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াই। জিআরের দাবিতে মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।